বিরোধী দল যা কিছু করছে এই মুহূর্তে এটা আগামীতে বাড়তে থাকবে এবং রাজপথ গরম হতে থাকবে। দেশের যে সার্বিক অবস্থা, আপনার ডিজেল সমস্যা, তেলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, প্রকৃতির বিরূপ অবস্থা, এটা যত বাড়বে বিরোধী দলের উত্তাপ তত বেশি রাজপথে বাড়বে। এখানে যেটা হবে সেটা হলো যে বিরোধী দল নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা যাকে বলা হয় টানাটানি রেষারেষি শুরু হয়ে যাবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস আবার পুনরায় ক্ষমতায় আসতে পারেন রাষ্ট্রপতি পদে। ডেমোক্রেসি প্রথমে ওটাই খর্ব করা উচিত। আমরা যে তিনটা লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, পার্লামেন্টের পাওয়ার ব্যালেন্সের কথা বলেছি, কেন? বিকজ তিনটে জিনিস যদি আপনি ব্যালেন্স করতে না পারেন তাহলে তো গণতন্ত্র হলো না, একটা ব্যক্তি স্বাতন্ত্র্যের মতো বিষয় হয়ে দাঁড়ালো। অনেক ইস্যু আছে, আর কনস্টিটিউশনের অনেকগুলো বিষয় আছে যার মধ্যে দিয়ে আপনার একটা ব্যক্তিকে বেশি ক্ষমতাশালী করা হয়। দেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে সংসদ না রাজপথ, গণভোট না সংসদীয় সিদ্ধান্ত, কোনটা আসল জনমত? একদিকে বিরোধী জোটের হুঁশিয়ারি, অন্যদিকে সরকারের দাবি সবকিছুই সংবিধানের ভেতরে। গণভোট অধ্যাদেশ বাতিল, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ঝুলে যাওয়া আর সংস্কার বনাম ক্ষমতার লড়াই, রাজনীতির মঞ্চ এখন বেশ অস্থির। প্রশ্ন উঠছে, এটা কি আদর্শের সংঘাত নাকি নিয়ন্ত্রণের লড়াই? গণভোট ও সংবিধান সংস্কার বিতর্ক, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জয়ী, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। সেই সঙ্গে আরও আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দুজনের কাছে শুরুতে একটি অভিন্ন প্রশ্ন রাখতে চাই। যেমনটি আমরা দেখলাম, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ঢাকায় 11 দলের সমাবেশ, মিছিল এবং সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিরোধী দল। এই যে গণভোট বাতিলের মধ্য দিয়ে জনগণের রায় অস্বীকার করছে সরকার, এমন দাবি তুলছে বিরোধী দল। এই বিষয়টি নিয়ে আপনাদের পর্যবেক্ষণ জানতে চাই। গোলাম মাওলা রনির সঙ্গে যুক্ত হচ্ছে জনাব গোলাম মাওলা রনি। এই বিষয়ে আপনার মন্তব্য নিয়ে তারপর আমি ফিরবো জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে। আচ্ছা, আমার বক্তব্য হলো টেকনিক্যাল কারণ, গলাটা শর্টটা শোনা যাচ্ছে? আপনার অডিও ঠিক আছে? অডিও ঠিক আছে। আচ্ছা, প্রথমত হলো যে বিরোধী দল যা কিছু করছে এই মুহূর্তে এটা আগামীতে বাড়তে থাকবে এবং রাজপথ গরম হতে থাকবে। দেশের যে সার্বিক অবস্থা, আপনার ডিজেল সমস্যা, তেলের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, প্রকৃতির বিরূপ অবস্থা, এটা যত বাড়বে বিরোধী দলের উত্তাপ তত বেশি রাজপথে বাড়বে এবং এটা বাড়াতেই হবে। এ কারণে যে বিষয়গুলো নিয়ে এখন বিরোধ, এক পক্ষের ক্ষমতায় টিকে থাকা, তাদের যে টিকে থাকার জন্য যে বিশ্বাস, আস্থা, সেটা দরকার। তারা মনে করছে যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, যেভাবে অ্যাগ্রি হয়েছে এবং যেভাবে গণভোট হয়েছে, এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে আমরা আসলে ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকতে পারবো না, এমনকি আমাদের ক্ষমতার চেয়ারও পাকাপোক্ত হবে না। এখানে যেটা হবে সেটা হলো যে বিরোধী দল নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা যাকে বলা হয় টানাটানি রেষারেষি শুরু হয়ে যাবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস আবার পুনরায় ক্ষমতায় আসতে পারেন রাষ্ট্রপতি পদে। তো কাছে এটা বিএনপি কোনো অবস্থাতে এই ছাড়টা দিতে চাচ্ছে না। অন্যদিকে বিরোধী দল যেটা মনে করছে যে এখন যদি বিএনপি ঠিক তারা যদি তাদের কমিটমেন্টগুলো রক্ষা না করে তাহলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে এক সুতা পার্থক্য থাকবে না। কিন্তু জামায়াতের আমির যেমনটি অভিযোগ করছে যে ভোটের পর অতীতের ওয়াদা ভুলে গেছে বিএনপি, আসলেই কি তাই? না, ওটা তো অবশ্যই ওয়াদা ভুলে গেছে, ওয়াদা ভুলে যায়নি, ওয়াদা তাদের খুব মনে আছে। কিন্তু অতীতে যেভাবে জোর জবরদস্তি করে অনেকটা বাধ্য করে বিএনপির কাছ থেকে ওয়াদাটা আদায় করা হয়েছে, তো বিএনপি সেই দুর্বলতাটা কাটিয়ে উঠেছে। এখন বলছে তোমার সেই ওয়াদা আমরা মানি না। বাস্তবতা হলো যে সংস্কার কমিশনে বৈঠকের নামে, সংবিধান সংস্কারের নামে, কিংবা ঐক্যমত্য কমিশনের নামে, কিংবা জুলাই সনদের নামে যা কিছু হয়েছে তার অনেকগুলোর সঙ্গে আসলে বিএনপি অ্যাগ্রি করেনি, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির কারণে কমপ্লাই করেছে। অনেকগুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাদের করার কিছু ছিল না। তারা ভয় পেয়েছে যে যেহেতু এই জুলাই আগস্ট বিপ্লবের প্রধান স্টক হোল্ডার হলো এখানে এনসিপি, নেপথ্য থেকে জামাত সব কলকাঠি নেড়েছে, আর এখানে সাহায্যকারী শক্তি হিসেবে পেছনে থেকে বিএনপি সাপোর্ট দিয়েছে।
সেই সাপোর্টের ভিত্তিতে যখন একটা বিপ্লব হয়ে গেল, তখন বিপ্লবের তারা নিজেদেরকে সেকেন্ড ফোর্স মনে করেছে, ফার্স্ট ফোর্স মনে করেনি। তো এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে সঙ্গে যারা ছিলেন, তারা ওই সময়টাতে অনেকটা সার্বভৌম ক্ষমতার অধিকারে ছিলেন। তারা যা ইচ্ছে তাই করতে পারতেন, মাফ করতে পারতেন, সালাউদ্দিন সাহেবকে বাইরে দাঁড় করে রাখতে পারতেন, ইচ্ছা করলে যমুনার বাইরে মির্জা ফখরুল সাহেবকে দাঁড় করে রাখতে পারতেন। 4 বার অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, তারা দেখা করেনি ডক্টর মোহাম্মদ ইউনূস। এই স্বাধীনতা তাদের ছিল। আমরা যারা একটু ভিন্ন মত পোষণ করি, তারা তখন থেকে বলছিলাম যে আগামীতে যখন বিএনপি ক্ষমতা আসবে, কড়ায় গন্ডায় এর সব কিছুর প্রতিশোধ তারা গ্রহণ করবে, এবং ঠিক সেম কাজটাই কিন্তু এখন বিএনপি করছে। আমাদের সেই প্রেডিকশনটা ওকে ছিল, এবং বিএনপি এটা করা ছাড়া বিএনপির আর কোনো উপায় আমি দেখছি না। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব মাহমুদুর রহমান মান্না, সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী সহ 11 দল। সংসদ থেকে আবারও রাজনীতি গড়ালো রাজপথে। সামনের দিনের বাস্তবতা আসলে কি হতে পারে? আমি মনে করি এই কথারও কোয়ালিফিকেশন লাগবে। যতদিন পর্যন্ত সংস্কার না হচ্ছে ততদিন রাজপথে থাকবো। তার মানে কি সংসদে যাবে না? সংসদে তো যাবে, এটা আপনি ধরে নিতে পারেন যে তারা যাবেই। এমনকি তারা যে আন্দোলনের ঘোষণা দিয়েছে, সেই আন্দোলনে আবার ভায়োলেন্স হতে পারে। আমরা সংসদ বাদ দিয়ে রাজপথে যাচ্ছি, এটা ঠিক নয়, একটা বিশৃঙ্খলা হবে, এগুলো কথাবার্তা উঠলে তার জবাবে দেওয়া হয়ে গেল। সেটা করলেন জামাতের আমি তিনি বললেন যে আমরা কোনো বিশৃঙ্খলা করবো না, গোলমাল করবো না, যদি করে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব আমরা। এক একজন হয়তো এক এক রকম করে ভাবেন, বোঝেন, আন্দোলন সবাই একই রকম দেখে না, কিন্তু আমাদের মতো দেশে এত সুবাদী গণ আন্দোলন হয়নি। তারা যেরকম করে ব্যাখ্যা দিচ্ছেন, আপনি যদি সত্যি সত্যি এটা একদম ফাইট করেন ট্রুথ অ্যান্ড ডেল, তাহলে প্রথমে আপনি যে বলেছিলেন শপথ দেবেন না, তাতে থাকতেন, তা তো থাকেননি। আধা ঘন্টার মধ্যে গিয়ে শপথ দিয়েছেন। তারপরে যেমন ধরেন তারা বিশেষ কমিটি হয়েছে সংসদের এটা বাস্তবায়ন দিয়ে সংস্কারে, 3 জন সদস্য ছিলেন, তারা ওয়াক আউট করেছেন। ওয়াক আউট করবার পরে কী করেছেন, একটা সমাবেশ করেছেন, করবার পরে কাল থেকেই কোনো প্রোগ্রাম দিয়েছেন, 5 দিন পর থেকে কোনো প্রোগ্রাম দিয়েছেন, এরকম না। এই জন্য ওনার যে কথা উদ্ধৃত করে আপনি বললেন তাদের কথা, সেইটাকে ইন টোটো নিয়ে কোনো অ্যানালিসিস করার সুযোগ নেই। সংসদীয় গণতন্ত্রের যতগুলো চর্চা হবে, আমি মনে করি জামাত টু দি লাস্ট সেটাতে থাকতে চেষ্টা করবে, আমি মনে করি চেষ্টা করবে। কিন্তু বিরোধী দল কি এই মুহূর্তে দায়িত্বশীল আচরণ করছে? না, দায়িত্বহীন আচরণ করছে আমি কিন্তু তা বলবো না। দায়িত্বশীল আচরণ করছে কিনা জানতে বলছি চাইছি। তো সেটাই, দায়িত্বহীন করছে আমি তা বলবো না। দায়িত্বশীল আচরণ করতে গেলে মানে আরো অন্য কিছু হতে পারে, কিন্তু দায়িত্বহীন আচরণ করা বলে হলে এটাকে কেন্দ্র করে সত্যি সত্যি রাজপথে একটা বিশৃঙ্খলা তৈরি করা, এত বড় সংগ্রামের পর এতগুলো বছর পরে যে গণতন্ত্র নির্মাণের একটা সুযোগ তৈরি হয়েছে, সেটাকে বাধাগ্রস্ত করা বলে মানুষের অনেকে মনে করতে পারে। সেই জায়গাতে তারা কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ এখন পর্যন্ত করেছে বলবো না, কিন্তু দায়িত্বশীল আচরণের কথা যদি বলেন তাহলে এটা শুধু জামাতের জন্য বলছি না, আমি উভয়কে নিয়ে বলছি। ধরেন প্রধানত যে বিতর্কটা লেগে গেল কেন শপথ নিয়ে, তো তারা বলছে প্রেসিডেন্ট এই যে অর্ডারটা দিয়েছেন, অধ্যাদেশ বা এই নির্বাচন করবার ব্যাপারে যেটা দিয়েছেন, এইটা প্রেসিডেন্ট দিতে পারেন না। খুবই একটা থিওরিটিক্যাল বিতর্ক। এর উপরে আপনি বিশাল গণ আন্দোলন গড়ে তুলবে, মানুষগুলো বোঝে দেখি, কমনলি মানুষকে বোঝাবে যে ওরা এইটা মানে ওইটা মানে যেরকম করে বলা হচ্ছে আর কি, তাতে করে মূল স্পিরিটটা থাকছে না। আমি মনে করি সেই দিক থেকে জামাতকেও বোঝার ব্যাপার আছে আমাদের, এবং বিএনপি যারা ক্ষমতায় আছে তাদেরকেও বোঝার ব্যাপার আমাদের। কী বোঝার বিষয় আবার বলি, এত বড় আন্দোলন হলো, মানুষের মধ্যে যার এখন পর্যন্ত ছাপ আছে, যার প্রতিক্রিয়া আছে, সেই আন্দোলনের পরে নির্বাচন করে ভোট হয়ে একেবারে একটা নতুন রকম মানে তক্তা হাজির করলো মানুষের সামনে। তক্তা বলতে আমি বোঝাচ্ছি যে একটা মাঠ হাজির করলো, বিএনপি পরে জামাত ইসলাম যারা কিছুদিন আগে পালিয়ে বেড়াতো, যাদের বড় বড় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা প্রধান বিরোধী দলে আসলো। সবাই চাচ্ছিল যে তারা সম্মিলিতভাবে গণতন্ত্রটা নির্মাণ করবে, সেই কাজে যেন ভুল হয়। কিন্তু গণতন্ত্রের প্রথম কাজ, যেমন ধরে সুপ্রিম কোর্টের ব্যাপারে যে 3টা পদক্ষেপ নেওয়া আছে, একদম আউটের রিজেক্ট করে দিয়েছে, এটা তারা করবেই না। তো এটা কত ভয়াবহ ব্যাপার। তো আমি যেমন ধরো
ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি তো মনে করি জুডিশিয়ারি ডেফিনেটলি ইন্ডিপেন্ডেন্ট থাকা উচিত। এই যে পাকিস্তানের ইফতেখার উদ্দিন রায় দিয়েছিল সম্ভবত পারভেজ মোশাররফের বিরুদ্ধে, তার রায়ের উপরে সরকার চলে গেছিল। তার মানে কোনো সময় দ্যাট ইজ প্যারালাল অর মোর দ্যান প্যারালাল টু দি গভর্নমেন্ট। গণতন্ত্রে এই চর্চা হয়, কিন্তু এর বাইরে ওই প্রধান বিচারপতি বা বিচারপতি একজন রাস্তাঘাটে গিয়ে বক্তৃতা করে দেবে, জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, সরকারের বিরুদ্ধে রায় দেবে, এরকম তো পারে না। ওইখানে সরকারি সব, কিন্তু সরকার এমনভাবে ব্যাখ্যা করলো যে তারা মনে করছে যে কন্ট্রোল তাদের উপর থাকতে হবে, সেটা থাকছে না। কেন? এটা কোনো মন্ত্রণালয়ের অধীন নয়। তো মন্ত্রের অধীন না হলে কী হয়েছে? গুম কমিশন কারো মন্ত্রের অধীন তো ছিল না, মন্ত্রের অধীন না থেকে করতে পারে, বিকজ এটাকে একটা আলাদা সেক্রেটারি দেওয়া হয়েছে। খেয়াল করেন যে সচিবালয় এই এই কী বলে আপনার আদালতের জন্য করা হবে, সেই সচিবালয়ের প্রধান থাকবে প্রধান বিচারপতি, কিন্তু সাচিবিক দায়িত্ব যিনি পালন করবেন বলা হয়েছিল তিনি একজন সচিব হবেন, মানে সরকারের সচিব। মানে অনেকগুলো বেশি আলোচনা করা আছে। আমরা যেরকম বলেছি না ঠিক সেরকমই লিখে ওই লেখা যাচ্ছে তাই পাশ করে দেবে, এই 133টা আমাদের অধ্যাদেশ, হ্যাঁ পাশ করে দিলাম, এরকম নাও হতে পারে, আলোচনা হতে পারে। কিন্তু এই আলোচনা করবার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে কোনো নিষিদ্ধ হয়নি, এবং জামাত কি বোঝে নাই? 13 নভেম্বর হয়েছে আপনার অধ্যাদেশটা। দেখেন কত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাস প্রায়। তো 4 মাসের মধ্যে তারা নিজেদের মধ্যে কথা বলতে পারলো না। তারা আমাদের বাকিদের জীবন নিয়ে গণতন্ত্রের চিনিমিনি খেলার মতো হচ্ছে না। তারা তো এরকম করতে পারলো না যে আমরা আলোচনা করি, দেখি কি হয়। এখন আপনি নিজে প্রশ্ন করছেন যে এইটাই কি নেহাত ক্ষমতার লড়াই নাকি? এখানে ক্ষমতার প্রশ্নই আছে, ক্ষমতায় তো গেছেই। এখন জামাত কি এখনই ক্ষমতা পাবে? সেরকম না। জামাত খুব ইজিলি এক্সপ্লেন করে যে আপনারা আমাকে বলেন যে আমরা ক্ষমতার লড়াই করছি, আমরা তো তা চাইছি না, আমরা একটা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই। সেটা জবে হবে তখন, এবং সেই জবেটা কবে সেটা সিদ্ধান্ত জামাত একা নেবে না, বিএনপি সহ সমগ্র দেশ মিলে সিদ্ধান্ত নেবে। ওই জন্যে এটাই এখন একটা ক্ষমতার লড়াই, তা না। কিন্তু আমি প্রথম থেকে একটা কথা বলছি, জামাত এই নির্বাচনে যে ফলাফল করেছে ওটা তাদের কল্পনায় ছিল না। শেষের দিকে তারা মনে করেছে তারা এবার জিতে ক্ষমতায় চলে যাবে, এখন বাজারে তাই আমি দেখি, কিন্তু বিষয়টা এরকম ছিল না। তারা যে জায়গাতে আসছে তারা তো খুশিতে বাক করে, টকবক করে, আমার কাছে মনে হয়। কিন্তু ইতিহাসের সেরা ফলাফল করেও কি তারা সন্তুষ্ট হতে পেরেছে? তারা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ এনেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ আমি তো বললাম, শেষের দিকে তাদের কাছে এরকম ধারণা হচ্ছে যে তারা জিতে যেত। এখন যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ আসছে, আপনি যেটা প্রশ্ন করছেন, ইলেকশন কমিশন কী করেছে? ওগুলো জব্দ করেছে তো সব ইয়েগুলো, এটা কোর্টে যাবে। ধরেন ওরা যদি অলটুগেদার কয়টা মামলা করেছে আমি ভুলে গেছি, বেশ কয়েকটা করেছে, ধরেন 10টা করেছে, 4টা 2টাও যদি পাওয়া যায় যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তখন কি বলবেন আপনি? এটা তো মানুষের মধ্যে প্রশ্ন আছে। আমি তো ধরেন আমার এলাকাতে ইলেকশনের জন্য ছিলাম, আমি ঢাকায় আসবার পরে ইম্পর্টেন্ট কয়েকটা সিটের ব্যাপারে মানুষের মধ্যে দেখেছি। এখনও কথা বললে দেখবেন যে তারা বলবে যে না এই জায়গাতে ভাই রেজাল্ট বদলে ফেলা হয়েছে। কয়েকটা সিটের কথা আমি বলতে পারি, আমি বলছি এখানে, নাম বলবার দরকার নেই, যারা বুঝছেন তারা তো বুঝবেন। সেই অর্থে আমি মনে করি যে ইঞ্জিনিয়ারিং অভিযোগ করেছে বলে তারা যে আর অন্য কথা বলতে পারবে না, তারা জামাত তার পয়েন্টে তৈরি করবেই। সে তখন থেকেই ভাবছে আমাকে অপোজিশন হিসেবে কনসলিডেট করতে হবে, যেতে আমি আসছি। আমি তাই মনে করি তারা বেশ কিছু পয়েন্ট তৈরি করছে, এই পয়েন্টগুলো ওইখানে বাড়া দরকার। বিএনপি যেহেতু বিএনপি গণভোট এগ্রি করে না, এই জন্য সে সনদে সই করবে না, সেই জন্য শপথ নেবে না। যদি নিয়ে ফেলেন তাহলে তো আপনি গণভোট এগ্রি করছেন, তবে টোটালটাই এগ্রি করছেন। টোটালটাই এগ্রি করা উচিত, সেই প্রশ্ন যদি আমাকে করেন, আমি তো ওই টোটালটা আমি তো সই করেছি, আমি সিগনেটারি দেয়ার, আমি এটা বলবো। কিন্তু বিএনপির হতে পারে যে ধরেন 4 মাস পরে তার বড় যে এই বিষয়গুলো একটু আলাদা করা দরকার। আমাদের এক্সিকিউটিভের কোনো পাওয়ারই থাকছে না, একদম আলাদা করে একটা বিচার ব্যবস্থা চলবে, তো আমরা তো আমাদের কথা মতো চলতে পারবো না। থানাগুলোতে কিসের রাজনৈতিক কর্তৃত্ব? থানার উপরে পুলিশের ওসি যে ও যাকে বলছে পার্টি তাকে গিয়ে ধরে আনছে, যার নামে মামলা দিতে বলছে তার নামে মামলা দিচ্ছে। এইরকম হলে বলা যায় আমি একটা ক্ষমতাশালী লোক। তো তারা চাইবে বোথ পুলিশ অ্যান্ড কোর্ট তার উপর কন্ট্রোল রাখতে, হুইচ ইজ ভেরি ব্যাড। ডেমোক্রেসি প্রথমে ওটাই খর্ব করা উচিত। আমরা যে 3টে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড পার্লামেন্টের পাওয়ার ব্যালেন্সের কথা বলেছি, কেন? বিকজ 3টে জিনিস যদি আপনি ব্যালেন্স করতে না পারেন তাহলে তো
গণতন্ত্র হলো না একটা ব্যক্তি স্বাতন্ত্র্যের মতো বিষয় হয়ে দাঁড়ালো। অনেক ইস্যু আছে, আর কনস্টিটিউশনের অনেকগুলো বিষয় আছে যার মধ্যে দিয়ে আপনার একটা ব্যক্তিকে বেশি ক্ষমতাশালী করা হয়। এখন যদি আপনি ধরেন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষমতা পেয়ে গেলেন, তো প্রধান বিচারপতি আপনার কথা ছাড়া কাজ করতে পারবে নাকি? এখন দেখছি না আমরা অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কি হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের মতোই এরকম করে যদি চাওয়া হয়। এইটা জুলাই অভ্যুত্থানের চাওয়া ছিল না। জুলাই অভ্যুত্থানের চাওয়া কি ছিল ধরেন সাধারণ মানুষ অত ভালো করে সব বোঝে না বা অত ভালো করে ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু আমরা বুঝি জুলাই অভ্যুত্থানের মর্মবস্তু হলো যে আমরা একটা আনফিল্টার্ড, বাধাহীন, বলগাহীন আমরা একটা গণতান্ত্রিক অধিকার চাই। এর মানে বিশৃঙ্খলা বের করা হচ্ছে না, কারণ আমি একটা সিস্টেমের মধ্যে থাকছি, পার্লামেন্টের কথা বলছি, পার্লামেন্ট চলবে একটা সিস্টেমের কথা চাই। ওই জায়গা আপনি দিতে চাচ্ছেন না কেন? ইজ ইট নেসেসারি দ্যাট একটা মানুষ সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্বের অধিকারী হবে? এটা করলে তো সেটা ডেমোক্রেসি হয় না। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব গোলাম মাওলা রনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ, আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ। এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না। দেশের রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এক ব্যক্তির কর্তৃত্বে রাখতে চায় বলেই বিএনপি সংস্কার চায় না বলে অভিযোগ করেছেন তিনি। যেমনটি জনাব মাহমুদুর রহমান মান্নাও বলছিল যে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি, ক্ষমতার ভারসাম্য আনতে সরকারের সদিচ্ছা দেখেন কতটুকু? মান্না ভাই যেটা বললেন যে এই পার্লামেন্ট গঠিত হওয়ার আগে বা পরে ইমিডিয়েটলি সরকারের সঙ্গে যে বিষয়গুলো দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের আলোচনা করা উচিত ছিল, সেই বিষয়গুলো তারা আলোচনা করেননি। যেমন নাহিদ সাহেবের বাসায় প্রধানমন্ত্রী গেছেন, আমিরে জামাতের বাসায় প্রধানমন্ত্রী গেছেন। তো সেখানে যদি তাদের পলিটিক্যাল সেই এজেন্ডা থাকতো যে আমার এই জিনিসগুলো আসলে আপনার কাছে চাই, এবং ওইভাবে যদি তারা প্রেসকে বলতো প্রধানমন্ত্রী আসছিলেন, আমরা প্রথমে বলেছি যে জুলাই সনদ লাগবে, এবং এখন এই যে জুলাই সনদ সংস্কার প্রস্তাব বা সংবিধান সংশোধন এগুলোর চাইতে এই যে এখন যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এটাকে যে বাদ দিয়ে দেওয়া হলো, কিংবা বিএনপি নিজে যেভাবে বলছিল যে তারা কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান্ড করা পছন্দ করেন না বা তারা সমর্থন করেন না, তো সেখানে সেই যে অর্ডিন্যান্সের মাধ্যমে বা যে আইনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়েছিল সেটাকে তো তারা আবার এগ্রি করে ফেলেছে। তো এখন এই যে ক্ষমতা আসার পরে বিএনপির যে মনোভাব, সেই মনোভাবে বিরোধী দল দেখছে যে আগে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ সরকার ছিল, সেই আওয়ামী লীগ সরকার যা কিছু করেছে তা আরও টেকনিক্যালি সাউন্ড করে, আরও দৃশ্যমান করে, আরও মজবুত করে, এটার সঙ্গে পারমাণবিক ক্ষমতা প্রয়োগ করে, মানে সেই যে যদি আপনি ফ্যাসিজম বলেন বা স্বৈরতন্ত্র বলেন, এগুলোর সঙ্গে আরও মানে যাকে বলে অ্যাটমিক পাওয়ার যুক্ত করে এখন তারা অধিক শক্তিশালী হওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখলাম যে খুব অল্প সময় সরকার খুব অল্প সময়, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই কেন যেন মনে হচ্ছে যে সমস্ত দৃষ্টি কেবলমাত্র প্রধানমন্ত্রীর দিকে ফোকাস করা হচ্ছে। অল লাইটস, সূর্য বলেন, চন্দ্র বলেন, গ্রহ তারা, নক্ষত্র বলেন, সব কিছু অল ক্যামেরা ফোকাস প্রধানমন্ত্রী কখন হাত নাড়ালেন, কখন গ্লাসের মধ্য থেকে কারোর সাথে ভাব বিনিময় করলেন, কখন সিনেমা দেখতে গেলেন, কখন পারিবারিক সময় কাটালেন, এই প্রতিটা জিনিস মিডিয়ার সামনে চলে আসছে এবং মিডিয়া হুমড়ি খেয়ে পড়ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে মানুষ মানে একটা মানে কি বলবো, যে চিন্তা চেতনায় যেকে বলা হয় আমাদের করোনা আক্রান্ত হয়ে গেছি আমরা। আপনার ক্যান্টনমেন্টের যে শহীদ জাহাঙ্গীর গেট, সেই জাহাঙ্গীর গেট থেকে প্রায় 4 কিলোমিটার আপনার সেই পেট্রোলের লাইন ট্রাস্ট ফিলিং স্টেশনে, এটা নিয়ে মানুষের কোনো দুঃখ নাই। মানুষের আনন্দ হলো ওই যে লাইন, স্বচক্ষে স্বয়ং প্রধানমন্ত্রী যাওয়ার পথে ওই লাইন তিনি দেখেছেন। যেহেতু সেটা তিনি দেখেছেন, এটা হলো আমাদের জাতির একটা বিরাট সৌভাগ্য। তিনি ইচ্ছা করে নাও দেখতে পারতেন, বা তিনি যদি বলতেন যে ওই জায়গাতে লাইন আছে, ফলে আমি ওই রাস্তা দিয়ে যাব না, আমাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাও, আমি আজকে সচিবালয় অফিস করে আমি লাইন দেখতে চাই না। তো এই যে প্রধানমন্ত্রী যে দয়া করে, করুণা করে ওই যে মানুষের দুর্ভোগ দুর্দশা দেখছেন, এখন ওই তার দেখাটা দুর্ভোগ দুর্দশার চাইতে মানুষের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এটা একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য, সরকারের জন্য, আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভীষণ রকম
যাকে বলা হয় একটা অশনির সংকেত। আমি কিছুক্ষণ আগে দেখতেছিলাম আমাদের পাক ভারত উপমহাদেশে যদি বলা হয় ফাদার অফ অল ফ্যাসিজম, তাহলে এখনো পর্যন্ত আইয়ুব খানের ধারে কাছে কেউ যেতে পারেননি। যদি বলা হয় উন্নয়ন, তাহলে আইয়ুব খানের যে উন্নয়ন, ওই পাকিস্তান জামাতে এখনো পর্যন্ত আমাদের এশিয়া সাবকন্টিনেন্টে, ইভেন নট ইন জাপান, উনি ওনার 10 বছরে পাকিস্তানের যে উন্নয়ন করেছেন, জাপান এখনো পর্যন্ত কোনো এককভাবে 10টা বছর ওই র্যাঙ্কিংয়ে যেতে পারেননি। তখন গণতন্ত্র কেমন ছিল? উনি ঢাকাতে আসলেন। ঢাকাতে আসার পরে উনি সেই মাওলানা আকরাম খা আজাদ সম্পাদক, তার সঙ্গে উনি সাক্ষাৎ করবেন। কিন্তু তাকে ডেকে আনা বা পত্রিকা অফিসে যাওয়া, এই সাহস কিন্তু সেই সরু শাসকের হলো না। তিনি আকরাম খাঁর বাসায় গেলেন, লালবাগে তার বাসায় গেলেন, এবং সেই ছবি আমি আজকে দেখলাম যে বড় চেয়ারটাতে আকরাম খাঁ বসে আছেন, আর তুলনামূলকভাবে একটু অন্য একটা চেয়ারে সেই পাকিস্তানের সরু শাসক বসে আছেন। এটা ছিল তখন মিডিয়ার গুরুত্ব, একজন সাংবাদিকের গুরুত্ব। আর এখন আমরা কি হচ্ছি? এখন আমরা সবচেয়ে বাংলাদেশের প্রথম আলো ধরেন আমরাকে মনে করি যে খুব একেবারে ইন্টেলেকচুয়াল একটা পত্রিকা। তারা বিরাট একটা নিউজ করেছে যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার কন্যাকে নিয়ে যে ইংরেজি ছবিটা দেখতে গেলেন, এই ইংরেজি ছবিটার কি লেখা আছে, এতে কাহিনী কি, চরিত্র কি, কেন তিনি এটা দেখতে গেলেন, এটা অন্য সবার দেখা উচিত কেন, এটাই নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে। আপনি বুঝেন যে আমাদের মস্তিষ্ক কিভাবে দিন দিন পশ্চনের মধ্যে যাচ্ছে। আবার ওখানে ওটা নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নেতিবাচক কথাগুলো হচ্ছে, যে সারা দেশে যখন এত সমস্যা, রোম যখন পড়ছে তখন বাঁশি বাজাচ্ছে। ফলে ওই দিন প্রধানমন্ত্রী তিনি দেখবেন সিনেমা, দেখতেই পারেন, তার সাপ্তাহিক ছুটি দরকার, দেখতেই পারেন, কিন্তু এটাকে সেলিব্রেট করে এটা ন্যাশনাল নিউজ করতে হবে, এই যে প্রেস উইংসের যে চিন্তা, এই চিন্তার মধ্যেই কিন্তু ভবিষ্যৎ গণতন্ত্র, ভবিষ্যৎ শাসনতন্ত্র, ভবিষ্যৎ ফ্যাসিজম, আর একটা সুপার শেখ হাসিনা হয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই প্রবণতাটা শুরু হয়েছে। এটা আমাদের বিরোধী দল বা সরকারের দল এটা যত তাড়াতাড়ি বুঝবে, তত তাড়াতাড়ি আমাদের জন্য, গণতন্ত্রের জন্য কিছুটা কল্যাণকর। কিন্তু এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে সবই হলো যে ধরেন যাত্রা মঞ্চ আপনারা দেখেছেন কিনা, যাত্রা শুরু হবে কিন্তু শুরু হয়নি, জোরে জোরে ঢোল বাজছে, মাঝে মধ্যে পো পো করে আওয়াজ হচ্ছে। তো এখন আসলে এই সরকারের এখন পর্যন্ত সবাই বলা হয় হানিমুন পিরিয়ড, কোনো কাজ সত্যিকার অর্থে যেটা মৌলিক কাজ বলা হয়, সেই মৌলিক কাজ তারা এখনও শুরু করতে পারেনি। কিন্তু ওই যে বিরাট কিছু একটা হবে, এখনই নায়ক এসে যাবে, এখনই শুরু হবে, দর্শকরা আপনারা সবাই থামেন, পো করে একটা আওয়াজ হবে, ঠিক এরকম পো পো করে আওয়াজ হচ্ছে। জনাব গোলাম আলী রনি, নিশ্চয় অবগত আছেন অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলোকে এগিয়ে নিতে ডক্টর ইউনূসকে রাজপথে বিক্ষোভে নামার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের এই আহ্বানে ডক্টর ইউনূস সাড়া দেবেন কিনা সে প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। তো জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম আলী রনি, নাহিদ ইসলাম যেমনটি বলেছেন, মানুষের রক্তের উপর দিয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা দিয়েছিলাম, তারা আমাদের নিরাশ করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে, জনগণের কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। নাহিদ ইসলামের আহ্বানের সাড়া দিয়ে ডক্টর ইউনূস বিক্ষোভে নামবে কি? প্রথমত হলো কি, নাহিদ, সার্জিস, ওদেরকে নিয়ে আসলে কথা বলা আমার বা মান্না ভাইয়ের জন্য এটা খুবই বিব্রতকর। মান্না ভাই তো আমাদের সাথে অনেক সিনিয়র, কিন্তু নাহিদ আমার যে বড় ছেলে তার চেয়ে 4 বছরের ছোট। আমার যে এল্ডার সান তার চেয়ে ওর বয়স 4 বছরের ছোট। এখন আমি ওকে নিয়ে কী বলবো বলেন? এই বয়সের মধ্যে সে মন্ত্রী হয়ে গেছে, তারপরে সে বড় একটা মন্ত্রণালয় চালিয়েছে, এরপর একটা রাজনৈতিক দল কিংস পার্টি, সেই পার্টির সে প্রধান। 18 মাস ধরে দেশের সমস্ত বড় বড় মানুষ তার হাতে ধরেছে, তার করুণা চেয়েছে। তারপরে ওই সাবেক যে তথ্য সচিব ছিলেন, প্রধান উপদেষ্টা, তো তাকে ডিক্লেয়ার করে দিয়েছে যে এ হলো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ফলে ওর আর্ট অ্যান্ড অ্যাটিটিউডে সে শুধু সংসদ সদস্য নয়, সে মনে করে যে সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারই হওয়া উচিত ছিল। বাই অ্যাক্সিডেন্ট তারেক রহমান হয়ে গেছে। ফলে এই অ্যাক্সিডেন্টটাকে যদি রিপেয়ার করা যায়, তো রিপেয়ার করা গেলে সে আবার সেই প্রধানমন্ত্রী হতে পারবে। এই গেল একটা। তো এইটাকে আমরা আইনের ভাষায় বলি মেন্স রিয়া। মানুষের মধ্যে যখন এরকম একটা অবস্থা হয়, এটাকে বলা হয় মেন্স রিয়া। তো এই মেন্স রিয়া যতক্ষণ পর্যন্ত বিরোধী দলের মধ্যে, নেতাদের মধ্যে থাকবে, অর্থাৎ যদি
জামাতের সভাপতি ডক্টর শফিক মনে করেন আমারই আসলে আমিরুল মোমিনিন হওয়া উচিত ছিল, আমারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, বাই অ্যাক্সিডেন্ট তারেক রহমান সাহেব হয়ে গেছে। দেখেন শিয়া সুন্নির মধ্যে পার্থক্যটা কি? শিয়ারা নাকি মনে করে যে নবুয়ত আসলে হযরত জিবরাইল আলাইহিস সালাম আলীর কাছে আসছিল, ভুলও করে ওইটা ওই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছে। বুঝতে পারে নাই। হ্যাঁ, তারা টিকতে পারেনি। তো এইটা মনে করে। তো এখানে যদি বাংলাদেশের এই 11 দলের মধ্যে যারা আছে তারা যদি মনে করে যে আসলে প্রধানমন্ত্রীটা আমেরিকার যে ম্যাটিকুলাস ডিজাইন ছিল, ভারতের ম্যাটিকুলার ডিজাইন ছিল, চীনের ম্যাটিকুলার ডিজাইন ছিল, সেই ডিজাইনের মধ্যে আমাদেরই হওয়ার কথা, এবং তার একটা গ্রিন সিগন্যাল সমাজে প্রকাশ পাচ্ছিল। দেশের বড় বড় ব্যবসায়ীরা দল বেঁধে বেঁধে সবাই জামাতের সভাপতির বাসায় গিয়ে দেখা করতে গেছেন। এখন দেখেন সেই ব্যবসায়ীগুলো সব কপাল পড়ছে, যে এই লোকগুলো বড় বড় ব্যবসায়ী যারা জামাতের আমিরের সঙ্গে দেখা করতে গেছে, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ গেছেন তাদের সেই বড় বড় ব্যবসায়ীরা তাদের কাউকে ডাকা হয়নি। তো এটা তো জামাতের সভাপতিকে খুব কষ্ট দিচ্ছে যে এ কী হলো, এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের একটা সাজানো বাগান, সাজানো সংসার, সেখানে এসে এখন তারেক রহমান সাহেব হাত নাড়লে খবর হয়ে যায়, আর আমার সারা শরীর ঝাঁকালেও কেউ ফিরে তাকাচ্ছে না। এটা কি সহ্য করা যায় নাকি? এরকম একটা যেটা মনোবৃত্তি, এটাকে বলা হয় আইনের ভাষায় মেন্সরিয়া। যখন সরকার এবং বিরোধী দলের মধ্যে এরকম একটা মেন্সরিয়া থাকে তখন সেখানে কিন্তু একটা সংঘাত অনিবার্য হয়ে পড়ে, এবং সেই সংঘাতটা আমি আশঙ্কা করছি এখানে পক্ষ প্রতিপক্ষ যত বড় থাকুক না কেন ডাজ নট ম্যাটার। যেমন ধরুন শেখ হাসিনার জামানাতে যেটা হলো, সে অবৈধ ভোট করেছে, 2 নম্বরই ভোট করেছে, অনেক কিছু করেছে, কিন্তু তার বিরুদ্ধে ওইভাবে মেন্সরিয়া করার মতো কিন্তু বিরোধী দল ছিল না। সে একেবারে বাই অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেছে, তার পিছনটা বড় দল ছিল। কিন্তু এবারের ইলেকশনে যেটা আছে, যেভাবে ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে, সেই ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে বিএনপির যে 35% ব্রুট মেজরিটি আছে, জনপ্রিয়তা আছে, তারেক রহমান সাহেব যে দীর্ঘদিন রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত, তার মধ্যে 2001 সন থেকে যদি আমরা ধরি, অলমোস্ট 25 বছর দলটাকে তিনি সরাসরি চালাচ্ছেন। তো এটাকে কেউ স্বীকারই করছে না। স্বীকার না করে প্রতিপক্ষ বলছে যে তাকে ইঞ্জিনিয়ারিং করে তাকে বানানো হয়েছে, হি ইজ মেড, হি যে ইঞ্জিনিয়ারিং করে বানানো মানে কি, তাকে বানানো হয়েছে। আর কাউকে যখন বানানো হয় আপনি তাকে পুতুল বলতে পারেন, জাস্ট এ ডল, আইডল নয়। তো এটা বিরোধী দলের একটা মনস্তাত্ত্বিক সমস্যা, এবং এটা নাহিদ ইসলাম থেকে শুরু করে জামাতের আমির তাদের মধ্যে যদি থাকে, আমি বললেই নাই, আমি বলছি এরকম থাকলে এটাকে বলা হয় মেন্সরিয়া। যদি সেটা থাকে তাহলে সরকারের সঙ্গে তাদের সংঘাত অনিবার্য। দিস ইজ ফার্স্ট পার্ট। আরেকটা ব্যাপারে যেটা বলে নেই, যে ডক্টর ইউনূসের ব্যাপারে নাহিদ যেটা বলেছে, আমি মনে করি যে মনে করা হয় যে নাহিদ এবং ডক্টর ইউনূস ছিলেন হরিহর আত্মা, একই শরীরের দুটো অঙ্গ, ডান হাত এবং বাম হাত। বাম হাত নাহিদ, ডান হাত ইউনূস, অথবা পেটের নাম নাহিদ, মাথার নাম ইউনূস, এরকম তাদের মধ্যে একটা হরিহর আত্মা ছিল। তো সেই নাহিদ সাহেব যদি এখন বলেন যে ডক্টর ইউনূস একটা কনস্পিরেসির সঙ্গে জড়িত ছিল, সেটা ইঞ্জিনিয়ারিং করে তারপরে জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিয়েছেন এই কারণে যে এখন তিনি তার স্বপেশায় ফিরে যাবেন, এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এত গুরুতর অভিযোগ, এটা তদন্ত হওয়া উচিত, তাকে এটা প্রমাণ করতে হবে, এবং সে যদি এটা মিন করে, তার তো আজকেই দলবল নিয়ে গ্রামীণ ব্যাংকের যে তাদের গ্রামীণ ভবন আছে ওটা ঘেরাও করা উচিত। তারপর ইউনূস সাহেবকে তার ডেকে নামানো উচিত, এইভাবে বলা উচিত যে আগে স্যার বলতাম, তাড়াতাড়ি নামে, নাহলে এখন কিন্তু আর স্যার বলবো না, আগে আপনি বলতাম, এখন তো বাঙালির ভাষায়, গ্রামের ভাষায় কথা বলবো। সেই যে একটা কবিতা আছে না, বিখ্যাত কবিতা, আমরাও গাঁও গ্রামের ছেলে, আমরা ওই ভাষায় কথা বলতে পারি। তো এরকম সেই থ্রেড দিয়ে তাকে রাজপথে আনতে হবে, কিন্তু মানে পল্টনে বসে বা বায়তুল মোকাররম বসে বললে হবে না। যদি রিয়েলি মিন করে, সে যেখানে মৌচাকে হাত দিয়েছে এখানে তাকে আসলে ঢিলটা ছুড়লে হবে না, এটাকে ওন করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। এই যে নাহিদ ইসলাম বললেন যে বিএনপি গণভোট ও গুম প্রতিকার সহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে, এসব আইন সবার জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না, কিন্তু অধ্যাদেশগুলো যদি আইনে পরিণত না হয় বা কিছু কিছু অধ্যাদেশ যদি বাতিল হয়, সেই দায়কে অন্তর্বর্তী সরকারের উপর কোনোভাবে বর্তায়? এমনি ধরেন কথায় কথায় কেউ এরকম একটা কথা বলেছে, এখন ইউনূস সাহেব কী করে দেখি, উনি একটু কথা বলুক,
তারপরে তো সব বাতিল করা হলো। ওকে ফাইন বলেছে, কিন্তু যখন আপনি এই টক শোতে প্রশ্ন করেছেন, হাজার হাজার লোক দেখছে, তখন আমার বিরক্ত লাগছে। আপনার উপরে না, ঘটনাটার উপরে। কেন ডক্টর ইউনূস কোনো ক্রমে একটা মিছিলে আসবেন না, ডক্টর ইউনূস কোনো বিবৃতি দেবেন না, ডক্টর ইউনূস কিছুই করবেন না। এটা আমি মোটামুটি মনে করি যে এটাই হবে। উনি এর আগে কখনো করেননি। তো ওই রকম একটা লোককে ওরাই তো এনেছে। আপাতত বাস্তবে একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির লোক, আরও ঠিক মতো বললে আমেরিকান অনেকটা টিউটর ম্যান টাইপের। এবং এই যে দেখেন নির্বাচনের মাত্র 3 দিন আগে যে চুক্তিটা করলো আমেরিকার সঙ্গে, তাতেও বোঝা গেল যে কতখানি তাদের কাছে তারা নতজানু হতে পারে। সেই রকম লোককে ডেকে নিয়ে আমার একটা বিপ্লবী সরকার চাচ্ছে। মানে আমি দেখছি যে এরা মানে একটা কারণ, ওই যে রানী বললো না যে ওর বা আমার দুজনেরই একটু সমস্যা আছে। এরা বয়সে বা এই মিলে যাও, কারোর এত অভিজ্ঞতা কম, বয়স কম, এদের সম্পর্কে বললে একটু নিষ্ঠুর বলা হয় নিজেকে। কিন্তু আবার রাজনীতি এমন জিনিস যে আপনি তখন তো বয়স দেখে কিছু করবেন না। সম্রাট আকবর 14 বছর বয়সে ভারতের সিংহাসনে বসেছিল, ডেড অ্যাজ একবার দি গ্রেট, আকবর দি গ্রেট। তো উনিও এরকম বড় কিছু হতে পারেন। আমি মূলত তাদেরকে রেসপেক্ট করি, তারা যে সাহসটা দেখিয়েছে, জেনজিরা যেটা সারা পৃথিবীতে দেখেছে, আমাদের এখানেও সেটা দেখেছে, যার কারণে শেখ হাসিনা পতন হয়েছে। এর আগে আমরা এটা পারিনি। রাইট। আমরা অনেক কিছু করেছি, অনেক, কিন্তু ওই সাহসটা দেখাতে পারিনি। বুক চিতিয়ে একদম বুলেটের সামনে দাঁড়াতে পারিনি। দেখি কি করতে পারো। ওই রিগার্ডের কারণে, যেহেতু তারাই ওটার সিম্বল ছিল, আমি তাদেরকে এরকম কথা বলতে একটু বিব্রত বোধ করি। কিন্তু এটা হচ্ছে সত্যি কথা, যে এটা আপনি একটা কথার কথা যদি বলে থাকেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন অভিযোগ করছেন যে তিনি ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে চলে যাবেন, তা হতে পারে না। হোয়াই ডু ইউ সে দ্যাট টুডে? যখন ভোট হলো, এই ভোটের ইঞ্জিনিয়ারিং নিয়ে তো কথাবার্তা অনেকে বলেছে। নাহিদ সাহেবও তার বাইরে থাকবে না, কিন্তু নাই তিনি। তো ওই রকম কথাবার্তা তখন তো বললেন, তখন রিয়েলাইজেশন হয়নি। আপনি একটা জায়গায় তো নির্বাচন করেছেন, আপনি একটা দলের প্রেসিডেন্ট, সারা দেশ তো দেখেছেন। কোনো স্টেটমেন্ট এনসিপির পক্ষ থেকে এরকম করে দেওয়া হয়েছে যে এই নির্বাচনটা এই হয়েছে? যেমন এমনি বলে যে নির্বাচনের ভোট গ্রহণ, অংশগ্রহণ খুবই ভালো হয়েছে, কিন্তু এটা গণনা এবং ঘোষণার মধ্যে বিরাট কারসাজি হয়েছে। এটা কিন্তু একটা কমন ডায়লগ আছে। আমি সেদিন মধ্যে দেখলাম রুমিন একটা কবিতাই বানিয়ে ফেলেছে, কবিতার মতো, এই ভোটে ইঞ্জিনিয়ারিং নিয়ে। এটা ওনারা বলেন নাই, ওরা ক্ষমতায় ছিলেন এবং ক্ষমতায় শেষ দিন পর্যন্ত থাকতে পারে। তাদের দ্বারা ওই যে বললো না যে একটা শরীরের অংশের মতো দুইজন ছিল, দুইটা অংশ। তো ওই অর্থে উনি তো তখনও বলতে পারতেন, যখন লন্ডন বৈঠক হয় তখন অপোজ করতে পারতেন। এই বৈঠক এবং এই প্রেক্ষিতে ওই যে আপনার জুলাই সনদ সই করা নিয়ে খেয়াল করবেন, ওরা 5 জন কক্সবাজার বেড়াতে চলে গেছিলো মনের দুঃখে, তখনও কিন্তু তিনি কোনো ভূমিকার আসেননি। এখন যেরকম করে বলছেন, মানে একটু যদি ভেবে চিনতে মনে করেন, উনি তো আসবেন না, আপনারা কি করবেন? ওরা তো যে কাজ করেছে তাতে বাকিগুলো, মানে যেগুলোতে সব একমত হয়েছে, যেটা পাশ করবে, বাকিগুলো সবই শেলফড হয়ে গেছে। কতগুলো বাতিল করে দেবে, কতগুলো বলেছে আরও উন্নত আকারে করে জমা দেবে। তো উন্নত আকারে জমা দিলে তো ভালো, সেটা কতদিন লাগবে কে জানে, আমাদের অপেক্ষা করতে হবে, দেখি ভালো যদি হয় তাহলে তো ভালোই। কিন্তু মানুষের মধ্যে সংশয় দ্বিধাটা বেড়ে গেছে এখন অ্যাজ এ ইয়াং বার্ড, এবং আমি মনে করি তাদের ভিশনারি হতে হবে। তারা বলার দরকার যে এইখান থেকে আমরা উৎক্রমণের পথ কী দেখছি, এইখান থেকে বেরোবার পথ কী দেখছি। আবার একটা অভ্যুত্থান, তাদের কোনো কোনো নেতারা কিন্তু বলে যে আবার একটা জুলাই সংগঠিত হতে হবে। মানে প্রত্যেক দিন একটা করে জুলাই হবে নাকি, মাসে মাসে একটা করে জুলাই হবে নাকি? হবে না তো। তাহলে এই যে লড়াইটা, সেই লড়াইটা উনি পার্লামেন্টে আছেন, তাদের অন্যান্য লোকজন তো আছে 6 জন বোধহয়, তারা কিন্তু পার্লামেন্টে ওরকম করে প্রেজেন্ট করতে পারছে না। একটা হচ্ছে আপনি শুধু বক্তৃতা করছেন, জুলাই সনদের সাথে বেইমানি করা যাবে না, শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না, কিন্তু এগুলো সবই হচ্ছে শেষ পর্যন্ত আপনি আবেগকে মন্থন করে জাগাবার চেষ্টা করছেন। এখানে লড়াইটা আরও বেশি হবে যুক্তি, দুটো সমান সমান হোক, যেমন আবেগ তেমন যুক্তি, দুটিতে জিতবেন। সমস্ত মানুষ মনে করবে যে না বিএনপি ইজ রং, ওরা যা বলছে সেটা ঠিক, সেই রকম কাজ তো তারা করছেন না। ভালো, আজকে অনেক বড়
মিটিং করেছেন। আমি জানি না নাহিদকে এটা ওইখানে বলেছেন কিনা, কোন জায়গায় বলেছেন। তিনি বিমানবন্দরে সাংবাদিকদের এমনটি বলেছেন ওমরা শেষ করে এসে। কিন্তু আমি আরো একটি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে, আইন করে রাজনীতি বন্ধ করা যায় কিনা সে বিষয়ে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহমুদুর রহমান মান্না, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনী সহ পাশ হচ্ছে সংসদে, আইন দিয়ে কি রাজনীতি নিষিদ্ধ করা যায় নাকি রাজনীতিকে আরো আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া হয়? এটা আমি বলবো কি, বিএনপির নেতারাই বলেছেন যে আইন করে এসব ব্যান করা উচিত না। যখন ওই যে অধ্যাদেশ দেওয়া হলো, দিয়ে অ্যাক্টিভিটি ব্যান করে দেওয়া হলো, তখন আওয়ামী লীগকেও ব্যান করতে পারে অনেকে প্রশ্ন তুলেছিল। এই কথা আমরা ঘরোয়াভাবে যখন আলোচনা করেছি তখন তারা বলেছে, কিছু কিছু নেতাদের বক্তব্য পত্রিকাতেও প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্য কিন্তু ছিল যে ভবিষ্যতে আমাদের দিকেও আসতে পারে। হ্যাঁ, তারেক সেই- রহমান সাহেব বলেছেন। এটা বলেছেন। তো ওইটা হলো, এখন তারা মানে ভাতটা বা ইয়ে খাবে, ঘুরিয়ে খাচ্ছে। সোজা খেতে পারতো, তারা এটা ঘুরিয়ে খাচ্ছে। এটা পাশ করার মানে কি? তোমরাই করলে, তাই তো? বিএনপি ইজ ব্যানিং অর পুটিং রেস্ট্রিকশনস অন দ্য অ্যাক্টিভিটি অফ আওয়ামী লীগ, এটা করছে। তো একই কথাই তো দাঁড়ালো। এটা করা যায় কি না করা যায় না? কেন যায় না বলছি, আমি তো মানে একভাবে বললে ধরেন আমি তো আওয়ামী লীগ বা ছাত্রলীগের প্রোডাক্ট, আমি ওইটা করতে করতে বড় হয়েছি। মানে এখন পর্যন্ত আমি ওই দলের দর্শনী ওইগুলো আমাকে প্রভাবিত করে। ওই নেতাদের সাথে আমার যত ঘনিষ্ঠতা, বিএনপির সাথে 15 বছর আন্দোলন করেছি, হয়নি মানে কম যে তা বা বেশি তা বলবো না, কিন্তু মানে আমি আওয়ামী লীগের এক কথা আমি বলবো যে এখনও ওদের সাথে সেই সম্পর্কের বিষয়টা আমি অনুভব করি, কিন্তু তারপরেও আমি ওটা ছেড়ে চলে এসেছি। বিকজ আবার পলিসিতে মনে হয়েছে যে না, এটা যাওয়া যায় না। আমি এখনও সেই চিন্তাতে আছি, কিন্তু রিয়েলিটি কি, আওয়ামী লীগের তারে তো অফিস উদ্বোধন করে দিচ্ছে, তারা অ্যাক্টিভিটি করতে দিচ্ছে। এই নির্বাচনের সময় যে ভূমিকাটা করা হলো, আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোক যাদের মামলা আছে ঘুরে বেড়াচ্ছে তো। কিন্তু যদি আপনার বিরুদ্ধে, মানে আপনি যদি ক্যারিয়ার আপনার বিরুদ্ধে কেউ করে থাকে, তাহলে আপনাকে জেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। এইসব করে গণতন্ত্র হওয়া তো দূরের কথা, দেশই আগাবে না। আপনার হোল অ্যাটিটিউডটা চেঞ্জ হতে হবে। আমি কোনো ডিক্টেটর হচ্ছি না, আমি অমানবিক কাজ করছি না, আমি কোনো মূল্যবোধ পদ্ধতিতে করছি না, আমি মানুষ হিসেবে বাঁচতে চাইছি, অন্যকে বাঁচতে দেব, এরকম অঙ্গীকার দিয়ে কাজ করছি। তা যদি করা না যায়, তাহলে এই দেশে ভবিষ্যৎ ধন্যবাদ কি? জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। জনাব গোলাম মোল্লা রনি, আইন করে দল নিষিদ্ধ করলে ভবিষ্যতে নজির তৈরি করবে কি? হ্যাঁ, ভবিষ্যতে একটা খারাপ নজির তৈরি করবে। প্রথমত হলো যে আইন করে কখনো কোনো একটি দল কেউ নিষিদ্ধ করতে পারেনি এখনো পর্যন্ত। এমনকি দেখা যাচ্ছে যে নাৎসিবাদ, হিটলারের যে দল, তো সেটাকে একেবারে কোর্টের নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো জার্মানিতে এখনও হিটলার যে জনপ্রিয়তা, তার যে দল নাৎসিবাদ, এখনও কিন্তু সেখানে জনপ্রিয়। এমনকি ভারতে একবার যাকে বলে গণভোট হলো, মানে একটা জরিপ হলো, হিটলার জনপ্রিয় না মহাত্মা গান্ধী জনপ্রিয়, ভারতের মাটিতে হিটলার কিন্তু জনপ্রিয় হয়ে গেছে। তো এটা ব্যাপার হলো কি, পশ্চিমা সংস্কৃতি বলেন, পশ্চিমা যাকে বলা হয় প্রচার মাধ্যম বা প্রচার মেশিন, সেই মেশিনে কখনো কখনো 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত একটা সত্যকে চাপিয়ে রাখা হয়। যেমন আমাদের এই বাংলাদেশে 1756 থেকে 1857 এই পুরো 100 বছর 1 নম্বর ভিলেন ছিল সিরাজউদ্দৌলা। ইংরেজরা ওভাবেই তারা সেই একটা ডক্টর হলওয়েল একটা রচনা লিখেছিলেন, সেটার প্রেক্ষিতে মনে করা হতো যে নবাব সিরাজউদ্দৌলার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আর নাই। এখন যেভাবে আমরা হিটলারকে জানি, হিটলার কিন্তু এখন 100 বছর হয়নি। তো এরকম 100 বছর পর্যন্ত এই বাংলার সবচেয়ে খারাপ চরিত্র ছিল নবাব সিরাজউদ্দৌলা। খালি একটা নাটক দীনবন্ধু মিত্রের একটা নাটক নীলদর্পণ, ইংরেজের চরিত্র উন্মোচিত হয়ে গেল, আর আরেকটা নাটক নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে তৈরি করা হলো। পুরো এখন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি আপনি ধরেন আওয়ামী লীগ বা ধরুন বিএনপি, ইভেন ধরুন জামাত, এরকম একটা দলকে আপনি 100 বছরও রাখতে পারবেন সর্বোচ্চ, কিন্তু এরপর তারা তাদের আপন যোগ্যতা বলে বের হয়ে আসবে। ইভেন আপনি ধরেন 1954 সনে সেই মুসলিম লীগের ধরেন পতন হয়েছে। এখন 2054 সনে যে আবার নতুন করে মুসলিম লীগ আসবে না, এটা কিন্তু আপনি বলতে
পারেন না। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যে ফ্যাসিবাদী শাসনের অভিযোগ তোলা হয়েছে, তার জন্য কি আসলে শাসক দায়ী না দল দায়ী? পুরো সিস্টেম দায়ী। আপনি শেখ হাসিনাকে আমরা খুব ঘনিষ্ঠভাবে, আমি আর মান্না ভাই দুজনেই দেখেছি, খুবই ঘনিষ্ঠভাবে দেখেছি। গণতন্ত্র বলতে যা বোঝায় ওইরকম একটা পরিবেশে টানা দীর্ঘ সময় তিনি গণতন্ত্রে থেকেছেন, ইভেন বঙ্গবন্ধু থেকেছেন। তো যতদিন পর্যন্ত তারা রাজপথে থেকেছেন সেই গণতন্ত্রের মন মানসিকতা, চিন্তা চেতনা, এমনকি ড্রেস কোড, অ্যাবসলিউটলি তারা ছিল গণতান্ত্রিক। কিন্তু যেই মুহূর্তে ওই ক্ষমতার সিংহাসনটাকে বসিয়ে দেওয়া হয়েছে, কোথা থেকে যেন একটা পর্দা, গ্লাস ঘরে তারা ঢুকে গেছে এবং গণতন্ত্র নির্বাসিত হয়েছে। সিমিলারলি এখন দেখেন তারেক রহমান সাহেব, যেই মুহূর্তে প্রধানমন্ত্রী 2 দিন আগে পত্রপত্রিকাগুলো তার নাম ছাপাতে পারতো না, 2 দিন আগে কেউ তার নাম মুখে আনতে পারতো না, আকার ইঙ্গিতে কথা বলতো না, কলম কাউকে যদি কোনো সাংবাদিককে যদি বলা হতো ওই কলম দিয়ে একটু তারেক রহমান লিখো, সে বলে আমি কলম ভেঙে ভেঙে চাবাই চাবাই খাবো, কিন্তু আমি নামটা লিখতে পারবো না। এখন তারা তারেক রহমান সাহেবের জন্য ফাঁসির দড়িতে চলতে প্রস্তুত, যে আমি এত অবস্থা। এটাই যে ক্ষমতা কেন্দ্রিক যে এই যে আনুগত্য, আমাদের মন মানসিকতা, এর কারণে কি হচ্ছে, যারাই ক্ষমতায় বসে তারা নিজেদেরকে সুপারম্যান ভাবতে শুরু করে। এটাকে ইংরেজিতে বলা হয় হ্যালোসিনেশন। এই হ্যালোসিনেশনটা যদি আপনি একটা সিস্টেম দিয়ে এটাকে তাড়াতে না পারেন, ফলে ওখানে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, আমাকে বসিয়ে দেওয়া হয়, ইভেন মান্না ভাইকে বসিয়ে দেওয়া, ওই সিস্টেমের মধ্যে গিয়ে মান্না ভাই, তারেক রহমান সাহেব, এরশাদ সাহেব বা শেখ হাসিনা বা বেগম, যে এদের মধ্যে 19-20 পার্থক্য হবে মাত্র। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম আলী রনি, ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহমুদুর রহমান মান্না। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে, দর্শক এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।